এটাকে সরিয়ে ফেলা কি হবে? হাই প্রোটিন। আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওকে। তো আমাদের নেক্সট লেকচার হলো ইন্ট্রোডাকশন টু ফেজ ডায়াগ্রামস এন্ড ফেজ ট্রান্সফরমেশন। Yes. So at the end of this lecture, you should be able to describe the meaning of phases, phase diagram, and phase transformation. You'll be able to explain the importance and limitation of phase diagram in controlling the structure and properties of material, and explain how phase diagram helps transformation of phases to manipulate structure and properties of material. So, আমাদের ইস্যু হলো ফেজ সম্বন্ধে অলরেডি আমরা কিছু আলাপ করেছি, তারপর আমরা একটু আলাপ করব, দেন ফেজ ডায়াগ্রাম কাকে বলে, ফেজ ট্রান্সফরমেশন কাকে বলে, এবং তারপরে আমরা আলাপ করব যে ফেজ ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা কি, ফেজ ডায়াগ্রামের লিমিটেশনসটা কি ইন কন্ট্রোলিং দ্য স্ট্রাকচার এন্ড প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, এন্ড লাস্টলি আমরা আলাপ করব যে ফেজ ট্রান্সফরমেশনটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? Okay, so let's consider steel, one of the most important structural materials. আমরা বিল্ডিং, ব্রিজ যা কিছু বানাই, গাড়ি ঘোড়া যা বানাই, স্টিল একটা নিত্য ব্যবহার্য একটা ম্যাটেরিয়াল। ঠিক আছে? এবং বর্তমান যুগে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে দিস ইজ দ্য নাম্বার ওয়ান চয়েস। আমরা যাই বানাই, রোড বানাই, বিল্ডিং বানাই, গাড়ি বানাই, এয়ারক্রাফট বানাই, বা যা খুশি বানাই, স্টিল হলো আমাদের নাম্বার ওয়ান। কিন্তু স্টিল একটা শব্দ, স্টিলের মধ্যে প্রপার্টি ক্যান বি ভ্যারি টু ওয়াইডার এক্সটেন্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই মোর হার্ডার, মোর স্ট্রঙ্গার স্টিল। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি এরকম একটা ট্যাঙ্ক বানাতে চাই, তাহলে আমরা স্ট্রঙ্গার টাফেস্ট স্টিল চাই, কারণ এটা সাবজেক্ট টু অ্যাবিউজ হবে, বিভিন্ন ধরনের এটার মধ্যে বম্বিং হবে, বা এই একটা ট্যাঙ্ক দিয়ে এই ট্যাঙ্কের উপরে গুলি মারতে পারে। সো এটার যে সমস্ত বডি যেটা আছে, এটা আর্মার গ্রেড হতে হবে, তার মানে আমাদের স্ট্রংগেস্ট একটা স্টিল দরকার। সিমিলারলি ফর এক্সাম্পল, এখানে আমরা যদি প্লেনের কথা চিন্তা করি, এরোপ্লেনের কথা যদি চিন্তা করি, এটার একটা ভেরি স্ট্রং ম্যাটেরিয়াল হতে হবে, কারণ সে বিভিন্ন ধরনের লোড ক্যারি করবে, মানুষের তো আছেই, এছাড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্যারি করার জন্য ইট শুড বি টাফ, তার মানে সাফিসিয়েন্ট ডাক্টিলিটিও দরকার, কারণ এটাকে বিভিন্ন শেপ দিতে হবে, এবং শেপ, ফ্ল্যাট শেপ দেওয়ার জন্য এটা আরো ডাক্টিলিটি দরকার। আমি এখানে বেন্ড করছি, এই ধরনের শেপ দেওয়ার জন্য ম্যাটেরিয়ালটা ডাক্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং হতে হয়। কিন্তু তার সাথে আরেকটা বড় একটা রিকোয়ারমেন্ট এরোপ্লেনের জন্য, সেটা হলো লাইটনেস। কেন লাইটনেস দরকার? বিকজ ফুয়েল ইকোনমি, এটাকে উপরে ভাসতে হবে, সেটা নাম্বার ওয়ান। 2 নম্বর কথা হলো এনার্জি যাতে সাশ্রয় হয়। সুতরাং সেই সমস্ত কারণেই আমরা এটাকে স্টিল দিয়ে ইউজ করতে পারি না, আমরা তখন যাই হলো অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। সো অ্যালুমিনিয়াম অ্যালয় ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেটিং ম্যাটেরিয়াল ফর মেকিং এরোপ্লেনস। টাইটানিয়াম আছে, কম্পোজিট আছে, সেটা আছে, কিন্তু অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল ইন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। আরেকটা এক্সাম্পল এখানে দিচ্ছি, টারবাইন ব্লেড, একটা ভেরি হাই এন্ডের একটা অ্যাপ্লিকেশনের কথা আমরা উল্লেখ করেছি। এখানে আমরা দেখাবো এক্সাম্পলস অফ গ্রেন বাউন্ডারি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? এটা এখানে কি হচ্ছে, এয়ারক্রাফট ইঞ্জিনের কয়েকটা পার্ট থাকে। প্রথম পার্ট, এখানে বড় বড় ফ্যান থাকে, কম্প্রেসার, তো লো প্রেসার কম্প্রেসার, যেটা দিয়ে এখান দিয়ে বাতাস ভিতরে ঢুকে। ঠিক আছে? বাতাস ভিতরে ঢোকার পরে এখানে হাই প্রেসার কম্প্রেসর আছে, প্রেসারটাকে আরো কম্প্রেস করে এইটা হলো কম্বাসন চেম্বার। সো কম্বাসন চেম্বারের মধ্যে এখানে ফুয়েল বার্নিং হয়। সো দিস ইজ দ্য টারবাইন পার্ট। ঠিক আছে? সো এই যে ব্লেড গুলো আছে, এটা লো টেম্পারেচারের জন্য এখানে টারবাইন, এখানে ব্লেড আছে, ফ্যান বেল্ট, এটা হলো টারবাইন ব্লেড। সো এক একটা ব্লেডের এক একটা ফাংশন আছে, এবং এই পার্টিকুলার হাই টেম্পারেচারে কম্প্রেসারে, মানে ইঞ্জিনের মধ্যে যে ব্লেড গুলো যেগুলো ইউজ করা হচ্ছে, টারবাইন ব্লেড হিসেবে যদি আমি সিম্পল ভাষায় যদি বলি,
তাহলে এই জায়গাটার মধ্যে দুইটা ঘটনা ঘটে অ্যাপ্লিকেশন ওয়াইজ। এক নম্বর হলো ইট হ্যাজ ভেরি হাই টেম্পারেচার এট দ্য অ্যাটমসফিয়ার লেভেল এখানে, এবং তার সাথে আরো কিছু আমরা যদি যোগ করি যে ফুয়েল বার্ন হচ্ছে, ফুয়েলের যে এক্সস্ট গ্যাস বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে কার্বন মনোক্সাইড আছে, ময়েশ্চার আছে, আরো নানাবিধ জিনিসপত্র আছে। সো একটা করসিভ গ্যাস বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে লম্বা সময় ধরে হাই টেম্পারেচারে ব্লেড গুলো ঘুরছে। সো এখানকার ব্লেড গুলো যে ফেইলিউর যেটা হয় সাধারণত ক্রিপ ফেইলিউর হয়, ক্রিপ CREEP, ঠিক আছে। ক্রিপ ফেইলিউর তাহলে বৈশিষ্ট্যটা হলো হাই টেম্পারেচারে লম্বা সময় ধরে যদি কোনো জিনিস অপারেটেবল হয় তার জন্য ক্রিপ ফেইলিউর হয়, এবং তার সাথে ক্রিপ ফেইলিউরটা এখানে আরো এগ্রাভেট করে বিকজ এখানে একটা করসিভ এনভায়রনমেন্ট আছে। সুতরাং এই ক্রিপ ফেইলিউরটা হচ্ছে কিভাবে সাধারণত ক্রিপ ফেইলিউর হয়? ফেইলিউরটা হলো যে বিভিন্ন ধরনের গ্রেইন যেটা আছে, আমরা বলেছিলাম একটা ক্রিস্টাল ফর্ম করছে, আরেকটা ক্রিস্টাল ফর্ম করছে, এবং এই দুইটা ক্রিস্টাল, এক একটা ক্রিস্টাল হলো এক একটা গ্রেইন, এবং দুইটার মাঝখানে যে বাউন্ডারি যেটা আছে, ইমাজিনারি একটা বাউন্ডারি আছে, সেটাকে বলে গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে। এখন এই গ্রেইন বাউন্ডারিতে সাধারণত লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলো লেয়ার হিসেবে জমা থাকে, ঠিক আছে, এবং হাই টেম্পারেচারে এটা মেল্ট হয়ে যায়। সুতরাং ডিফেক্ট গুলো ভেরি ইজিলি এখানে মুভ করতে পারে, ঠিক আছে। সো ক্রিপ ফরমেশনের জন্য aided by high temperature grain boundaries act as a diffusion path of atoms. So impurity গুলো এই গ্রেন বাউন্ডারি দিয়ে মুভ করে এবং ডিফেক্টস গুলো এই গ্রেন বাউন্ডারি দিয়ে মুভ করে। সো ক্রিপ, তাহলে সোজা ভাষায় যদি বলি, তাহলে ক্রিপটা যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হয় যে গ্রেন বাউন্ডটা যদি কমায় ফেলতে পারি, তার মানে একটা ম্যাটেরিয়ালের মধ্যে 10টা গ্রেইন আছে, সুতরাং 10টা গ্রেইনের মধ্যে 10টা গ্রেইন বাউন্ডারি পাবো আমরা। এবং যদি একটা ম্যাটেরিয়ালের মধ্যে 2টা গ্রেইন হয় তাহলে 2টা গ্রেইন বাউন্ডারি হবে। সারফেস কার বেশি, 10টা গ্রেইন হলে সারফেস এরিয়া বাড়বে নাকি 2টা গ্রেইন হলে সারফেস এরিয়া বাড়বে, বলতে পারবা? 10টা স্যার। 10টা হলে বাড়বে। সুতরাং তাইলে আমরা যারা এখানে গ্রেইন বাউন্ডারি যদি কমাতে চাই তাহলে কি করতে হবে? নাম্বার অফ গ্রেইনস কমায় ফেলতে হবে, ঠিক আছে। সো এইটা হলো আমাদের টার্গেট, ঠিক আছে, রিডিউস গ্রেন বাউন্ডারি। কেন আমরা করতে যাচ্ছি? ক্রিপ ফেইলিউরটাকে মিনিমাইজ করার জন্য। কারণ কি? কারণ ক্রিপ ফেইলিউরটা নরমালি হয় এট দ্য গ্রেন বাউন্ডারি, বিকজ গ্রেন বাউন্ডারির মধ্যে লো মেল্টিং পয়েন্ট মেল্ট করে এবং এটা ডিফিউশন পাথ হিসেবে কাজ করে, যেটা ভিতর দিয়ে ডিফেক্ট গুলা খুব ইজিলি মুভ করতে পারে, এবং ডিফেক্ট গুলা মুভ করা মানেই হলো ফেইলিউরটা এনহ্যান্স করা। ডিফেক্ট মুভমেন্ট যদি বাধা দেয় তাহলে ম্যাটেরিয়াল বিকাম স্ট্রঙ্গার, ঠিক আছে। সো তাহলে এবারে আমাদের সোজা ভাষায় যেটা দাঁড়ালো যে উই হ্যাভ টু রিডিউস দ্য গ্রেন বাউন্ডারি অ্যাজ ফার অ্যাজ পসিবল। এবং এই যে প্রিন্সিপলটা, এই প্রিন্সিপলটা প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই হয় সেটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য নর্মাল টাইপ অফ টারবাইন ব্লেড, ঠিক আছে, ডিরেকশনালি সলিডিফাইড টারবাইন ব্লেড। ওকে, আগে কনভেনশনালের কথা বলি। যদি কাস্টিং করে তৈরি করি, কাস্টিং একটা প্রসেস যেখানে লিকুইডটাকে সলিডিফাই করা হয় একটা মোল্ডের ভিতরে। সো আমরা একটা যে অবজেক্টটা তৈরি করব সেরকম শেপে একটা মোল্ড তৈরি করি ইন স্যান্ড অথবা ইন মেটাল, এবং এই মোল্ডের ভিতরে আমরা লিকুইড মেটাল ঢেলে দেই এবং এটা সলিডিফাই হয় এবং আমরা একটা কাস্টিং পাই। সো এই ধরনের টারবাইন ব্লেড গুলো যখন আমরা মোল্ডে এই কাস্টিং করে তৈরি করি তখন যেটা কাস্টিং প্রসেসের একটা ইনহেরেন্ট যেটা হয় সেটা গ্রেন যেগুলো ফর্ম করে সেগুলো সাধারণত ইউনিফর্ম সাইজের হয়। এখানে যে গ্রেন, একটা গ্রেন দেখানো হচ্ছে, এক একটা গ্রেন দেখানো হচ্ছে, এবং এইগুলো হলো গ্রেনের বাউন্ডারি, যেটা কালো করে দেখানো হচ্ছে। এটা মাইক্রোস্কোপে এটা কালো আসে বিকজ এই জায়গাটার মধ্যে স্ট্রেস বেশি আছে। কিভাবে গ্রেন ফর্ম করে সেটা আমরা পরে আলাপ করব। সো গ্রেন গুলো মোটামুটি সমান, যার জন্য বলা হচ্ছে ইকুইঅ্যাক্সড। ইকুইঅ্যাক্স মানে সাইজ সমান, ঠিক আছে, এবং এই ইকুইঅ্যাক্সিসটা ফর্ম করলে পরে প্রপার্টি সব দিকে সমান হয়, ইউনিডিরেকশনাল প্রপার্টি পাওয়া যায়, ঠিক আছে। সো এইটা হলো কাস্টিং করে টারবাইন ব্লেড তৈরি করলে পরে। এখন যেহেতু ইকুইঅ্যাক্স পাচ্ছি, ছোট ছোট গ্রেন হচ্ছে এবং অনেক গ্রেন বাউন্ডারি আছে, সো দে আর ভেরি প্রোন টু ক্রিপ ফেইলিউর। এটাকে একটু মডিফাই করি আমরা, যেটা সেটা হলো ডিরেকশনালি সলিডিফাইড টারবাইন ব্লেড। তার মানে একদিক থেকে সলিডিফিকেশন করি, এটা আলটিমেটলি ওদিকে যায় শেষ হয়। এতে করে কি হচ্ছে, এরকম সাইজের গ্রেন কখনো হয় না, লম্বা লম্বা ইলংগেটেড গ্রেন পাওয়া যায়, এগুলোকে বলে কলামনার গ্রেন, কলামনার ক্রিস্টাল। তো কলামনার স্ট্রাকচার, এর গ্রেন বাউন্ডারি ঠিকই আছে,
ঠিক আছে, ইমপ্রুভ মেকানিক্যাল প্রপার্টি ইন দ্য লংগিটিউডাল অ্যাক্সিস। সো লম্বালম্বি এভাবে আছে তো, সুতরাং এদিকে প্রপার্টি বেটার হয়। সো কিছুটা ডেভেলপ হলো কিন্তু ভালো হলো না, তারপরে হলো। এখন আমরা যেটা করি সেটা হলো উই প্রডিউস এ সিঙ্গেল ক্রিস্টাল। তার মানে এই যে এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, এটা একটা, তার মানে এগুলো সব হাজারটা হয়েছে, যার জন্য এটা হলো পলি ক্রিস্টাল, অনেক ক্রিস্টাল আছে। আমরা শুধু একটা ক্রিস্টাল তৈরি করি এখানে। তার মানে যখন লিকুইড থেকে সলিডিফিকেশন হয়, একটা ক্রিস্টাল ডেভেলপ করা হয়, এমন ভাবে প্রসেসটাকে কন্ট্রোল করা হয় যাতে করে একটা ক্রিস্টাল ফর্ম করে এবং এই একটা ক্রিস্টালই গ্রো করে, আর কোনো ক্রিস্টাল যাতে ফর্ম না করে সেটার ব্যবস্থা করা হয়। তো পুরাটা একটা ক্রিস্টাল, তার মানে ইট হ্যাজ নো গ্রেন বাউন্ডারি এট অল, অথবা গ্রেন বাউন্ডারি যদি চিন্তা করি এই সাইডে একটা গ্রেন বাউন্ডারি আছে। সো সিঙ্গেল ক্রিস্টাল ট্রান্সপারেন্ট গ্রেড যেটা আছে, it has a very excellent mechanical property, longitudinal access and improved heat resistance property. So the best material for resisting grid failure. So তাহলে আমরা by controlling the manufacturing process আমরা যেটা করেছি, আমরা স্ট্রাকচারকে কন্ট্রোল করছি, ইন্টারনাল স্ট্রাকচারকে, অ্যাটম গুলো যেভাবে সাজানো আছে সেই স্ট্রাকচারকে আমরা কন্ট্রোল করে, গ্রেন বাউন্ডারিকে কন্ট্রোল করে আমরা আমাদের রিকোয়ার্ড প্রপার্টি এখানে যেটা ছিল যে টু ডেভেলপ হিট রেজিস্ট্যান্স, সেটা আমরা এখানে করতে পেরেছি। তো এই যে জিনিস আমরা ম্যাটেরিয়ালের মধ্যে স্টিলের বেলায় বলেছিলাম যে আমরা হাই স্ট্রেংথের স্টিল চাই, হাই টাফনেস স্টিল চাই। অ্যালুমিনিয়াম অনেক সফট ম্যাটেরিয়াল, কিন্তু সেটা দিয়েও আমরা বানাচ্ছি, কি বলে এটাকে, এরোপ্লেন বানাচ্ছি। আমরা এখানে টারবাইন ব্লেডটাকে মডিফাই করে একটা অন্য একটা বেটার মেকানিক্যাল প্রপার্টি বিশিষ্ট, ক্লিপ ফেলিউর রেজিস্ট্যান্ট বিশিষ্ট একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম। তো এই সবকিছু যেগুলো তৈরি করছি, ইঞ্জিনিয়ার স্ট্রাকচার যেগুলো তৈরি করছি, দে আর নট ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কাকে বলে, এর ভিতরে কি আছে আমি জানি না, হিডেন সিক্রেট, ঠিক আছে, দে আর নট ব্ল্যাক বক্স। আমরা এটাকে বানায়াছি, আমরা কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্ট্রোল করে ইন্টারনাল স্ট্রাকচারটাকে কন্ট্রোল করেছি। দে আর মেড ফ্রম র ম্যাটেরিয়াল হুইচ হ্যাভ এ প্রসেসড ইন্টারনাল স্ট্রাকচার। তার মানে ইন্টারনাল স্ট্রাকচার আমরা আমাদের মতো তৈরি করেছি যাতে করে এই ইন্টারনাল স্ট্রাকচারটাকে মেকানিক্যাল প্রপার্টি যে দেবে সেটা যেন আমার পছন্দ মতো মেকানিক্যাল প্রপার্টি দেয়, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচার কন্ট্রোল করে মেকানিক্যাল প্রপার্টি কন্ট্রোল করা, এগুলোর জন্য কতগুলো সায়েন্স রেসপন্সিবল, যেমন কোয়ান্টাম মেকানিক্স। সবার আগে আসছে কোয়ান্টাম মেকানিক্স, বিকজ কোয়ান্টাম মেকানিক্স প্রথমে অ্যাটম এবং সলিডের স্ট্রাকচারকে এক্সপ্লেন করে, ঠিক আছে, এবং স্ট্রাকচার এক্সপ্লেন করে এবং তার সাথে সাথে ম্যাটেরিয়ালের বিহেভিয়ার, কেন ম্যাটেরিয়াল এইভাবে বিহেভ করে, কেন ম্যাটেরিয়ালের প্রপার্টি এরকম হয়, মেটালের কেন কন্ডাক্টিভিটি আছে, সিরামিকের কেন কন্ডাক্টিভিটি নাই, মেটাল কেন ডিফর্ম করে, সিরামিক কেন ডিফর্ম করে না, এই সমস্ত জিনিসগুলো, কনসেপ্ট গুলো আসে হলো বাই স্টাডিং কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। দেন দেয়ার ইজ এ ম্যাটেরিয়াল সায়েন্স। আলটিমেটলি এই কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে, ফিজিক্স কেমিস্ট্রি ইউজ করে আমরা যেটা করি যে স্ট্রাকচারের সাথে প্রপার্টির একটা কোরিলেশন করি, এবং এটাই হলো ম্যাটেরিয়াল সায়েন্সের ফোকাস, ডোমেইন অফ ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্সের এরিয়া, ঠিক আছে। এন্ড ফাইনালি আমরা ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং পেয়েছি, সেটা হলো এখন আমরা এই ম্যাটেরিয়াল সায়েন্সের কনসেপ্টটা নিয়ে আমরা ম্যাটেরিয়ালকে ইঞ্জিনিয়ার্ড করছি, যাতে করে আমরা ম্যাটেরিয়াল একটা ডিজাইনড ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি, এবং এই ডিজাইন ম্যাটেরিয়াল হ্যাভ এ প্রেফার্ড মেকানিক্যাল প্রপার্টি, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের এই যে ম্যাটেরিয়াল টেট্রাহেড্রন আছে, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মূল কথা, প্রিন্সিপাল, যে স্ট্রাকচার, প্রসেসিং, প্রপার্টি এন্ড পারফরম্যান্স সব একটা আরেকের সাথে জড়িত। আমি প্রসেসিং করে স্ট্রাকচার কন্ট্রোল করি, এবং প্রসেসিং করে স্ট্রাকচার কন্ট্রোল যদি করতে পারি তাহলে পরে সে বেটার প্রপার্টি দেবে, এবং বেটার প্রপার্টি থাকলে পরে সে বেটার পারফরম্যান্স করবে। তো এই হলো স্ট্রাকচার, প্রসেসিং, প্রপার্টি, পারফরম্যান্স রিলেশন, বা যেটাকে ম্যাটেরিয়াল স্টেট ডায়াগ্রাম বলে। তো আগে এই যে একটু যে আমাদের বেসিক কতগুলো সায়েন্সের ফিল্ডে কথা বললাম, এই সায়েন্সের ফিল্ড গুলো ইউজ করে এই দিস ইজ আওয়ার ম্যাটেরিয়াল সায়েন্স মূল কথা, ঠিক আছে। হাউ টু কন্ট্রোল স্ট্রাকচার টু হ্যাভ এ বেটার মেকানিক্যাল প্রপার্টি আর বেটার পারফরম্যান্স। সো ওভারঅল যেটা দাঁড়ালো, মাইক্রোস্ট্রাকচারাল কন্ট্রোল অফ ম্যাটেরিয়াল যদি আমি করতে পারি তাহলে পরে আমি প্রপার্টিকে কন্ট্রোল করতে পারবো, and we have a better proper material with better mechanical properties.
তো এই যে স্ট্রাকচারের কথা বলছি, বেসিক্যালি স্ট্রাকচারটা কি, হোয়াট ইজ এ স্ট্রাকচার? স্ট্রাকচার মানে হলো ইন্টারনাল কন্ডিশন অফ এ ম্যাটেরিয়াল, অ্যাটম গুলো কিভাবে সাজানো আছে, ঠিক আছে, অথবা বড় লেভেলে যদি চিন্তা করি গ্রেইন গুলো কেমন অবস্থায় আছে, ঠিক আছে। সো রিলেটস হাউ এ ম্যাটেরিয়াল ইজ পুট টুগেদার, কিভাবে ম্যানুফ্যাকচারিং করার সময় ম্যাটেরিয়ালটা কিভাবে তৈরি হয়েছে সেটা। আমি স্ট্রাকচার অ্যাটমের কথা চিন্তা করতে পারি, গ্রেইনের কথা চিন্তা করতে পারি, আরো নানাবিধ কথা চিন্তা করতে পারি। সো ইট হ্যাজ মেনি ডাইমেনশন, স্ট্রাকচারে অনেক ডাইমেনশনস আছে। সো ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার আছে, আমি জাস্ট নেকেড আইতে যে ধরনের দেখি সেটা হলো ম্যাক্রো স্ট্রাকচার। মাইক্রো স্ট্রাকচার আছে যেখানে অ্যাটম গুলো অ্যাগ্লোমেরেট করে একটা গ্রেইন তৈরি করে, একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে, যেটা আলটিমেটলি ম্যাটেরিয়ালের প্রপার্টি দেয়। সরি, দেন অ্যাটমিক লেভেল স্ট্রাকচার, অ্যাটম গুলো কিভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। সো অ্যাটম গুলো সাজানো আমরা জানি বিভিন্নভাবে সাজানো হয়, এবং এই সাজানোর উপর বেস করে সলিড অবস্থায় ডিফারেন্ট ম্যাটেরিয়াল হতে পারে, ডিফারেন্ট ফেজ হতে পারে, ডিফারেন্ট ফর্ম হতে পারে, যেমন অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল, গ্রাফাইট এবং ডায়মন্ড। এবং 3D স্পেসে আমরা যেটা বলি কমনলি ক্রিস্টাল স্ট্রাকচার। সো অ্যাটমিক লেভেল স্ট্রাকচার অর ক্রিস্টাল স্ট্রাকচার ইজ দ্য সাম সর্ট অফ লোয়েস্ট ফর্ম, যদিও আরেকটা ফর্ম আছে ইলেকট্রনিক স্ট্রাকচার, ইলেকট্রন গুলো কিভাবে ঘুরে নিউক্লিয়াসের চারিদিকে, সেগুলো হলো ইলেকট্রনিক স্ট্রাকচার। যেমন অ্যাটম কিভাবে তৈরি হয়। সো আলটিমেটলি আমরা স্ট্রাকচার যদি কনসিডার করি তাহলে 4 ধরনের পাই। একটা হলো ইলেকট্রনিক স্ট্রাকচার, তার উপরে আছে হলো অ্যাটমিক লেভেলের স্ট্রাকচার, তার চেয়ে বড় হলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বা মাইক্রো স্ট্রাকচার, এন্ড তার উপরে ম্যাক্রো স্ট্রাকচার। এক্সাম্পল যদি দেই, স্টিল হ্যামার হেড, ঠিক আছে। স্টিল হ্যামার হেড মানে হলো যে ওকে দিস ইজ দ্য হ্যামার, এটার এটা স্টিলের তৈরি। সো দিস ইজ এ ম্যাক্রো স্ট্রাকচার, আমি চোখে দেখতেছি হ্যামারটা দেখতে এরকম। এখন এইখানে কোন একটা জায়গার যদি আমি মাইক্রোস্কোপে দেখি তাহলে পরে যে স্ট্রাকচার হবে সেটা হলো মাইক্রো স্ট্রাকচার, ঠিক আছে। এবং স্টিল একটা আয়রন কার্বন ম্যাটেরিয়াল, সুতরাং এখানে 0.3% কার্বন স্টিল এটা হ্যামারের। এবং যখন আমরা মাইক্রো স্ট্রাকচার দেখি তার ভিতরে অনেক গ্রেইন দেখি, সাদাটা একটা ক্রিস্টাল, এই কালো গুলো আরেকটা ক্রিস্টাল, ঠিক আছে। সাদা গুলোকে এখানে বলে ফেরাইট, কালো গুলোকে বলে পার্লাইট। যদি এখানে কালো সাদা, এখানে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্টের মতো অবস্থা আছে, এখানে একটা ফেজ না, এখানে দুইটা ফেজ আছে, সাদা একটা ফেজ, কালো একটা ফেজ। সো এটা একটা স্ট্রাকচার যেটাকে বলে পার্লাইট। এবং এগুলোর চারিদিকে যে কালো কালো বাউন্ডারি যেগুলো আছে সেগুলোকে বলে গ্রেইন বাউন্ডারি, ঠিক আছে। সো যখন আমরা মাইক্রো স্ট্রাকচার দেখি তখন আমরা বেসিক্যালি কিছু কালো সাদা এরিয়া দেখি, কালো কালো গুলো একটা গ্রেড, সাদা গুলো আরেকটা গ্রেড, এবং তার মধ্যে যদি বাউন্ডারি থাকে সেগুলো হলো গ্রেড বাউন্ডারি। আরো লো লেভেলে যদি দেখি তাহলে দিস ইজ এ ক্রিস্টাল স্ট্রাকচার, মানে হ্যামার হেডটা আয়রন দিয়ে তৈরি, এন্ড আয়রন হ্যাজ এ বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার এট রুম টেম্পারেচার। সো দিস ইজ এ ক্রিস্টাল স্ট্রাকচার, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। আমরা আরো নিচে যদি যাই তাহলে ইলেকট্রনিক স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এবং আয়রনের মধ্যে, আয়রনে কয়টা অ্যাটম আছে আমরা জানি, আয়রন কত 23টা নাকি, আয়রনে 23টা অ্যাটম থাকে, 23টা ইলেকট্রন আছে, 23টা নাকি, 26টা ইলেকট্রন, 26টা প্রোটন, 30টা নিউট্রন, 26টা ইলেকট্রন অবভিয়াসলি থাকবে। এবং দুইটা হলো আউটার শেলে আছে, যার জন্য আয়রনের ভ্যালেন্সি 2, সো it has a metallic bond. So this is the electronic structure. তার মানে স্ট্রাকচার ক্যান বি অফ ভেরিয়াস নেচার, ঠিক আছে, শুধু মাইক্রো স্ট্রাকচারই সব স্ট্রাকচার না। এবং এই স্ট্রাকচার গুলো জেনারেট করতে, এই স্ট্রাকচার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ড করতে গেলে পরে আমরা বিভিন্ন ধরনের কি বলে এটাকে মেশিনস এন্ড ডিভাইসেস আমরা ইউজ করেছি, যেমন অপটিক্যাল মাইক্রোস্কোপ যেটা তোমরা ইউজ করবে ইয়ের মধ্যে, ল্যাবে ইউজ করবে, সেটাতে আমরা মাইক্রো স্ট্রাকচার দেখি, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাইক্রো স্ট্রাকচার। স্টিলের মধ্যে 0.8% কার্বন থাকলে পরে এই ধরনের মাইক্রো স্ট্রাকচার। সো দিস ইজ দ্য এক একটা গ্রেইন, প্রতিটা যে এখানে যে দাগ যেগুলো আছে এক এক ডিরেকশনে এক দাগ আছে। সো প্রতিটা ডিরেকশনওয়ালা যে জায়গাটা আছে সেটা এক এক গ্রেইন। সো দিস ইজ ওয়ান গ্রেইন, দিস ইজ অ্যানাদার গ্রেইন, দিস ইজ অ্যানাদার গ্রেইন, দিস ইজ অ্যানাদার গ্রেইন, দিস ইজ অ্যানাদার গ্রেইন, এন্ড সো অন। যদি এখানে শার্পলি কোনো বাউন্ডারি বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা ফিল করতে পারি দিস ইজ এ বাউন্ডারি, বিকজ বাউন্ডারি ইজ নট এ বাউন্ডারি, ঠিক আছে। এটা কোনো ফিক্সড কোনো লাইন নেই, এখানে ওয়াল দিয়ে ইট দিয়ে ওয়াল তৈরি করা হয়নি, ঠিক আছে।
বাউন্ডারি কেন ফর্ম করে, বাউন্ডারি কাকে বলে, কি জিনিসটা কি সেটা আমরা পরে আলাপ করবো। তো এই ধরনের একটা আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপে মাইক্রোস্ট্রাকচার দেখতে পারি। ব্রাসের একটা মাইক্রোস্ট্রাকচার দেখানো গেল, সো এখানে আরো ভিজিবল। সো দিস ইজ অ্যানাদার গ্রেইন, দিস ইজ অ্যানাদার গ্রেইন, ঠিক আছে। এবং এখানে বাউন্ডারি গুলো ভেরি শার্প, ভেরি ক্লিয়ার। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যদি আমরা আরো ছোট হবে, আরো ন্যারো করে দেখতে চাই, তাহলে স্ক্যানিং ইলেকট্রন। সো আমরা মনে করো আপ টু 3 লাখ টাইম যদি বড় করে ছোট করে দেখতে চাই, তাহলে উই ইউজ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা নর্মাল মাইক্রোস্কোপ একটু আগে যেটা দেখলাম সেটা দিয়ে হয়তো 500 গুণের বেশি, যদিও 1000 বলে, কিন্তু যত বেশি বড় বড় ম্যাগনিফিকেশন করতে যাওয়া তত এটা তখন ব্লার হয়ে যায়। যার জন্য মোটামুটি 500 মানে 50 থেকে 500 এর মধ্যে ভালো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো এখানে কার্বন ন্যানোটিউব তুমি যদি দেখতে চাও তাহলে ইউ হ্যাভ টু ইউজ এসিএম, ঠিক আছে। বা কোনো একটা সিঙ্গেল ক্রিস্টাল যদি দেখতে চাও তাহলে পরে ইউ হ্যাভ টু ইউজ এসিএম। মাইক্রোস্কোপে, অর্ডিনারি মাইক্রোস্কোপে মাইক্রোস্ট্রাকচারের মধ্যে এটা তখন আর আসবে না। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, তুমি যদি অ্যাটমিক লেভেলের স্ট্রাকচার দেখতে চাও তাহলে আমরা ইউজ করি, সরি এটা এসিএম হবে না, এটা হবে টিইএম, ঠিক আছে। এই টিইএম, সো এটা হবে টিইএম। সো এই টিইএম দিয়ে যেটা হয় যে ইলেকট্রনটা একদম থ্রু পাস করে চলে যায়। আমরা এসিএম বা এর আগে যেটা বললাম সেটা হলো ইলেকট্রন পাস করে না, এটা হলো জাস্ট নরমাল। তোমরা বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ যেটা ইন্টারমিডিয়েটে দেখেছো, আমি এটা দিয়ে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সরি। সো এটার মধ্যে আমরা যদি দেখি, so this is the electronic diffraction pattern যেটা আমরা টিএম দিয়ে পাই। এখানে দেখানো হচ্ছে যে অ্যালুমিনিয়াম কপার অ্যালয়, অ্যালুমিনিয়াম কপার একটা প্রিসিপিটেশন হার্ডেনিং অ্যালয় আছে, প্রিসিপিটেট ফর্ম করে CuAl2, সেই কালোগুলো ছোট ছোটগুলো CuAl2, ঠিক আছে। সো 200 ন্যানোমিটার লেভেলে। সো এটা একটা এসিএম ইমেজ, এবং এই প্রত্যেকটা অ্যাটম যদি, এই প্রত্যেকটা প্রিসিপিটেটস যদি আমি দেখতে চাই তাহলে আই হ্যাভ টু ইউজ টিএম, এবং টিএম করলে পরে সো দিস ইজ দ্য প্রিসিপিটেট, এটা 2 ন্যানোমিটার, সো বিরাট বড়, অনেক ম্যাগনিফিকেশন করা হয়েছে। তো এইটাকে জাস্ট এটার মধ্যে আশেপাশের জায়গাটা হলো এটা, তার মানে এটা হলো ম্যাট্রিক্সটা, পিওর অ্যালুমিনিয়ামের ম্যাট্রিক্স, এবং তার মধ্যে কপার অ্যালুমিনাইড, এটা হলো প্রিসিপিটেট। তো এই ধরনের জিনিস যদি দেখতে চাও, এই ধরনের স্ট্রাকচার যদি দেখতে চাও তাহলে ইউ হ্যাভ টু ইউজ টিএম। অ্যানাদার ওয়ান আছে এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার, যেটা দিয়ে আমরা ফেজ কে যদি দেখতে চাই, ফেজের যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা ইউজ করি। এবং এটা তোমরা ফিজিক্সে বলেছো ব্র্যাগস ল কাকে বলে, এবং ডিফ্র্যাক্টোমিটার এই ধরনের প্যাটার্ন এক্সরে জেনারেট করে, এবং তার মাধ্যমে আমরা ফেজকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো আলটিমেটলি যেটা দাঁড়ালো যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি ধরনের স্ট্রাকচার আছে সেটা আমরা বলতে পারি, এবং এই স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি করা যায়, স্ট্রাকচার গুলো কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা মোটামুটি বুঝতে পারি। এবং একটা ম্যাটেরিয়ালের প্রপার স্ট্রাকচার পাওয়াটা এসেনশিয়াল টু হ্যাভ এ ডেফিনিট মেকানিক্যাল প্রপার্টি। যদি মেকানিক্যাল প্রপার্টি মানে স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয়, স্ট্রাকচার যদি ইমপ্রপার হয়, তাহলে পরে মেটেরিয়াল উইল নট হ্যাভ দ্য সেম প্রপার্টি যেটা আমি চাই, যেটা লাগে, অ্যান্ড আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটা হলো ফেইলিউর অফ ম্যাটেরিয়াল, মেটাল উইল ফেইল। এবং কয়েকটা এক্সাম্পল আমি এখানে দেখাতে পারি যে ওকে, এই যে ট্যাঙ্ক, অয়েল ট্যাঙ্কার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ধরনের অয়েল ট্যাঙ্কার সমুদ্রে যায় নিয়ে অটোমেটিক্যালি উইদাউট এনি কোনো গোলাগুলি ছাড়াই এটা নিজেরা ভাগ্য দুটুকরা হয়ে যেত, ঠিক আছে। বিকজ সমুদ্রের মধ্যে টেম্পারেচার ভেরি লো, তোমরা টাইটানিকের কথা জানো, এবং এই ভেরি লো টেম্পারেচারে এখানে যে স্টিলটা ইউজ করেছে দ্যাট স্টিল বিকাম ব্রিটেল, ঠিক আছে। সো হাই টেম্পারেচারে স্টিলটা ডাকটাইল ছিল, লো টেম্পারেচার বিকাম ব্রিটেল, আর ব্রিটেল হওয়ার কারণে অটোমেটিক্যালি ভেঙে যায়। সো এই ধরনের ঘটনা এখানে হতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করছি সেই ম্যাটেরিয়ালটা প্রপার স্ট্রাকচার ছিল না। এটা যদি এফসিসি স্ট্রাকচার হতো তাহলে এই ধরনের ফেইলিউর হতো না, এটা বিসিসি স্ট্রাকচার হওয়ার কারণে এই ধরনের ফেইলিউর হয়েছে। সিমিলারলি এখানে যে ম্যাটেরিয়াল করা হয়েছিল ওয়াশিংটনে, একটা সুন্দর একটা ব্রিজ ছিল, সাসপেনশন ব্রিজ, একসময় এক ঝড়ে টর্নেডোর মতো ঝড় আসে এবং এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়।
সো এই যে এই ফেলটা হয়েছে বিকজ ম্যাটেরিয়ালটা যেটা ছিল সেই ম্যাটেরিয়ালটা ডিফেক্টিভ ছিল। সো আলটিমেটলি সোজা ভাষায় যেটা বলছি যে স্ট্রাকচার যদি ঠিক মতো না থাকে তাইলে করে এই ফেলিউর হওয়ার সম্ভাবনা। সো এখন আমরা যদি স্ট্রাকচারের ভিতরের জিনিসটা দেখি, হোয়াট ইজ এ ফেজ? ফেজের কথা আমরা জানি যে ফেজ হলো একটা হোমোজিনিয়াস পোর্শন অফ এ ম্যাটেরিয়াল এবং এটা ফিজিক্যালি ডিস্টিংক্ট এন্ড মেকানিক্যালি সেপারেবল। ঠিক আছে, আমি একটা থেকে আরেকটা চিনতে পারবো, সত্য তফাৎটা বুঝতে পারবো। and it will have a given fixed chemical composition, and given structure. Okay, একটা ম্যাটেরিয়াল how many phases can possess? সলিড ফেজ তো আমরা জানি, লিকুইড ফেজের কথা শুনেছি, গ্যাস ফেজ শুনেছি, নাও এটি প্লাজমা বলে আরেকটা ফেজ ডেভেলপ হয়েছে। সো সাধারণত একটা ম্যাটেরিয়াল এই 4 ধরনের ফেজে থাকতে পারে। এখানে কয়েকটা এক্সাম্পল কথা বলা হলো। how many phase in each of the following material? Pure iron যেহেতু বলা হয়েছে, সো এটা it must have one phase, probably the solid phase. Lime, sugar, water, syrup, এখানে কয়টা ফেজ আছে বলতে পারবা কি? আমি ওয়াটারের মধ্যে লাইম দিয়েছি, সুগার দিয়েছি, শরবত বানিয়েছি, সো একটাই ফেজ। একটা ফেজ আছে, ইট ইজ এ সলিউশন, তাই তো? আইস কিউব ইন ওয়াটার, এখানে কয়টা ফেজ আছে? দুইটা ফেজ আছে, বিকজ ওয়াটার একটা ফেজ, আইস কিউব আরেকটা ফেজ। যদিও এর কম্পোজিশন সেম H2O, কিন্তু ওয়াটার একটা লিকুইড ফেজ, আইস হলো একটা সলিড ফেজ। স্যান্ড এন্ড সল্ট, এটা কি? এটা কয়টা ফেজ হবে? দুইটা ফেজ। ডেফিনেটলি দুইটা ফেজ, কারণ একটা আরেকটার সাথে মিশ খায় না। ঠিক আছে, দে উইল ফর্ম এ মিক্সচার, not a solution. So we can understand যেহেতু ফেজ গুলোকে চেনা যায়, দেখে চেনা যায়, it would be physically distinct and mechanically separable portion. So আলাদা করে যেহেতু চেনা যায়, সুতরাং আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি একটা ম্যাটেরিয়ালের মধ্যে কয়টা ফেজ আছে। ওকে, সিঙ্গেল ফেজ যদি থাকে তা আমরা হোমোজিনিয়াস বলি, যদি 2 or more ফেজ থাকে তাহলে আমরা এটাকে মিক্সচার বলি বা হেটেরোজিনিয়াস ফেজ বলি। মোস্ট মেটালস, অ্যালয়েস যেটা আছে, সিরামিক, পলিমার, কম্পোজিট, অল আর হেটেরোজিনিয়াস, সাধারণত একাধিক ফেজ ফর্ম থাকে, যার জন্য আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবল বা কমার্শিয়ালি ইউজড যত ম্যাটেরিয়াল আছে, দে আর অ্যালয়েস and they are usually mixture or heterogeneous substance. Is it possible to have more than one solid phase? Obviously, আমরা L2B ম্যাটেরিয়ালের কথা শুনেছি, তাই না? আয়রন ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল যেটা আমরা সবসময় ইউজ করব। ইট হ্যাজ এ মোর দ্যান ওয়ান সলিড ফেজ। প্রথমে যে সলিড ফর্ম করে, জাস্ট মেল্টিং হওয়ার পরপরই যে সলিড ফর্ম করে, যেটাকে বলি ডেল্টা আয়রন, এবং ইট ইজ এ BCC স্ট্রাকচার। ঠিক আছে, যখন এটা ঠান্ডা হতে থাকে তখন 1401 যায় না, সে এটা ট্রান্সফার করে। আমরা পিওর আয়রনের কথা বলতেছি। তো 1401 ডেল্টা আয়রন কনভার্ট টু গামা আয়রন, এবং এটা FCC। এই গামা আয়রনটা আবার 910 যে আবার চেঞ্জ হয়, ইট বিকামস अगेन টু BCC, এবং এটাকে তখন বলি আমরা আলফা আয়রন। ঠিক আছে, সো স্টিল 3 ধরনের সলিড ফেজে থাকতে পারে। সো ইট ইজ পসিবল দ্যাট এ ম্যাটেরিয়াল ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান সলিড ফেজেস। সো দেন হোয়াট ইজ এ ফেজ ডায়াগ্রাম? আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি কিছুটা। Phase diagram is a plot of the stable phases present as a function of thermodynamics. ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এটা একটা ম্যাথ যেখানে আমরা একটা ম্যাটেরিয়ালে কি কি স্টেবল ফেজ থাকতে পারে সেটা একটা স্কেলের মাধ্যমে এটা প্রকাশ করি, এবং স্কেলগুলো সাধারণত টেম্পারেচার, প্রেসার এবং কম্পোজিশনের মধ্যে, এই তিনটার মধ্যে আইদার 2টা অথবা 3টা হয়ে থাকে। ঠিক আছে, এখানে যেমন একটা ফেজ অফ ওয়াটার দেখানো হয়েছে। সো এখানে 3টা ফেজের এরিয়া দেখানো হয়েছে, সলিড ফেজ আইস, লিকুইড ফেজ ওয়াটার, এবং ভেপার ফেজ স্টিম, আমাকে আলাদা আলাদা নামে চিনি। সো এগুলা এই 3টা জোনে আছে ফেজের। সো কি কি ফেজ? ইট শোজ দ্য ডোমেইন অফ স্টেবিলিটি অফ ফেজেস, কোন জায়গায় কোন ফেজ স্টেবল। সো এই জোনের মধ্যে লিকুইড ফেজ স্টেবল, এই জোনের মধ্যে ভেপার ফেজ স্টেবল, এই জোনের মধ্যে সলিড ফেজ স্টেবল, এন্ড লিমিট অফ স্টেবিলিটি অফ ফেজেস, তার মানে লিকুইড কোন জায়গায় শেষ হয়ে যাবে। সো দিস ইজ দ্য বাউন্ডারি, এবং এই বাউন্ডারি গুলোকে বলে লিমিট অফ স্টেবিলিটি অফ ফেজেস। সো ফেজ ডায়াগ্রামের মধ্যে বেসিক্যালি কিছু লাইন থাকে, যে লাইনগুলো ফেজ ডায়াগ্রামটাকে কিছু এরিয়াতে ভাগ করে। ঠিক আছে, এবং এই প্রতিটা এরিয়া হলো এক একটা ফেজের এরিয়া। তো ফেজ ডায়াগ্রাম যখন আমি ইন্টারপ্রিট করি, ফেজ ডায়াগ্রাম যখন আমি স্টাডি করি, এই ফেজ ডায়াগ্রাম আমাকে যে সমস্ত ইনফরমেশন দেয় সেটা হলো হোয়াট ফেজেস আর প্রেজেন্ট, কি কি ফেজ আছে, এবং স্টেট অফ দোজ ফেজেস, কোন ফেজটা কোন কন্ডিশনে স্টেবল, এবং কোনো একটা জায়গায় যদি 2টা ফেজ থাকে বা 3টা ফেজ থাকে তাহলে পরে কোনটা কতটুকু আছে। ফর এক্সাম্পল এই যে বাউন্ডারি লাইন যেটা আছে, এই লাইনের মধ্যে 2টা ফেজ আছে,
লিকুইড আছে এবং ভেপার ফেজ আছে। সো ভেপার ফেজ এবং লিকুইড ফেজ যদি থাকে এবং আমার ম্যাটেরিয়াল যদি মনে করো 10 গ্রাম থাকে, এই 10 গ্রামের মধ্যে কত গ্রাম লিকুইড আছে কত গ্রাম ভেপার আছে সেটা কি করে বুঝবো? এবং সেটাও আমাকে আলটিমেটলি ইনফরমেশন দেবে বাই স্টাডিং দ্য ফেজ ডায়াগ্রামস। যদি আমরা এখানে পাচ্ছি না, অন্য ফেজ ডায়াগ্রাম লাগবে। সো রিডিং এ ফেজ ডায়াগ্রাম উইল অলসো টেল হোয়াট ফেজ ট্রান্সফরমেশন উই ক্যান এক্সপেক্ট। তার মানে আমি যদি কন্ডিশন যদি চেঞ্জ করি, থার্মোডাইনামিক ভেরিয়েবল যদি চেঞ্জ করি, ফর এক্সাম্পল টেম্পারেচার যদি আমি বাড়াতে থাকি বা টেম্পারেচার যদি কমাতে থাকি অথবা প্রেসার বাড়াতে থাকি, তাইলে পরে কোনো ফেজ চেঞ্জ হয় কিনা বা কি ধরনের ফেজ চেঞ্জ আমি এক্সপেক্ট করতে পারি, ফেজ ট্রান্সফরমেশন যেটা সোজা ভাষায় যেটা বলে, সেই জিনিসগুলো ফেজ ডায়াগ্রাম থেকে আমরা স্টাডি করতে পারি। ঠিক আছে? তো ফেজ ডায়াগ্রাম আমাকে যে সমস্ত ইনফরমেশনগুলো দেবে, কি কি ফেজ আছে, ফেজগুলোর কন্ডিশন কেমন, এবং যদি একাধিক ফেজ থাকে তাহলে তার অ্যামাউন্ট কতটুকু থাকবে, এবং কোন ধরনের ফেজ ট্রান্সফরমেশন যদি হয় বা কোনো থার্মোডাইনামিক কন্ডিশন যদি ভ্যারি করি, তাহলে কি ধরনের ফেজ ট্রান্সফরমেশন আমি এক্সপেক্ট করতে পারি, অথবা আমি কোন একটা পার্টিকুলার যদি ফেজ পেতে চাই তাহলে পরে আমাকে কি করতে হবে। So it provides valuable information about melting, casting, crystallization and other phenomena. ঠিক আছে? So all these are phase transformation. So we have seen that there is a strong, একটু আগে আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি যে ম্যাকের স্ট্রাকচারের সাথে মেকানিক্যাল প্রপার্টি একটা স্ট্রং কোরিলেশন আছে। আমি একটা পার্টিকুলার মেকানিক্যাল প্রপার্টি পেতে গেলে আমি পার্টিকুলার ধরনের ম্যাকের স্ট্রাকচার সম্বন্ধে ইন্টারেস্টেড হব। সুতরাং এই ম্যাক্রো স্ট্রাকচারটা আমি কিভাবে পাবো, ম্যানুফ্যাকচারিং করে কিভাবে পাওয়া যায় সে সম্বন্ধে আমার জানতে হবে। এবং যদি আমি যে স্ট্রাকচারটা পাওয়ার কথা সেই স্ট্রাকচারটা আমি সরাসরি যদি না পাই ডিউরিং ম্যানুফ্যাকচারিং, মনে করো কাস্টিং করে তৈরি করলাম কিন্তু ওই ফেজটা আমি পেলাম না, তখন আমি কিভাবে ওই আমার ডিজায়ার্ড ফেজে যাব, এক্সিস্টিং ফেজটাকে মডিফাই করে, সেই সমস্ত জিনিস সম্বন্ধে আমার ইনফরমেশন দরকার, এবং এই ইনফরমেশনটা তোমাকে ফেজ ডায়াগ্রাম প্রোভাইড করবে। So the understanding of the phase diagram for alloy system is extremely important because the development of microstructure of an alloy is related to the character of phase diagram. Phase diagram এর মধ্যে সব ইনফরমেশন নিহিত আছে যে একটা ফেজ কখন পাওয়া যাবে বা একটা ফেজ একটা পার্টিকুলার কন্ডিশনে কখন স্টেবল হবে বা কখন আনস্টেবল হবে। Thus, whenever you have to report a structure of an alloy because of a process design change, so আমি তোমার বস বলেছে আমরা এটার এইভাবে করবো না, আমরা এটা এইভাবে করবো, তো তার জন্য ম্যাটেরিয়াল ডিফারেন্ট হতে পারে, বা যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালে তোমার প্রপার্টি ডিফারেন্ট লাগতে পারে, সো তখন তোমাকে ফেজ ডায়াগ্রাম খুঁজতে হবে। অথবা তুমি মনে করো যে একটা ম্যাটেরিয়াল ফেল করেছে, কেন ফেল করছে সেটা জানতে গেলে তো প্রথমেই তুমি যেটা খুঁজবে সেটা হলো ম্যাটেরিয়ালের ফেজ গ্রামটা কেমন ছিল, এবং আমি যে এই ম্যাটেরিয়ালের মধ্যে এখন যে ফেজ আছে সেই ফেজটা আসলে ফেজ ডায়াগ্রামের মধ্যে সেটা আছে নাকি উদ্ভট একটা ফেজ আমি এখানে তৈরি করে ফেলেছি যার কারণে ম্যাটেরিয়ালটা ফেল করেছে। সো ফেইলিউর স্টাডি করা বা নতুন ম্যাটেরিয়াল ডিজাইন করা, এই সমস্ত জিনিস করতে গেলে তোমার ফেজ ডায়াগ্রাম স্টাডি করা মাস্ট, প্রথম টুল হিসেবে তোমাকে এটাকে ইউজ করতে হবে। It tells you which constitutions are stable, মানে কোন ফেজটা স্টেবল এবং আন্ডার হুইচ কন্ডিশন এটা স্টেবল। সো এই সমস্ত জিনিসগুলো ফেজ ডায়াগ্রাম তোমাকে বলবে। The real constitution may not be the equilibrium one, এখানে আমরা যেটা বলতে চাচ্ছি ফেজ ডায়াগ্রাম সাধারণত ইকুইলিব্রিয়াম ফেজ সম্বন্ধে দেয়, ইনফরমেশন দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে হয়তো ফেজ এমন ফেজটা হবে সেটা মানে তোমার ফেজ ডায়াগ্রামে নাই। যেমন মার্টের সাইডের কথা একটু আগে আলাপ করেছি, আমরা যখন স্টিলকে ভেরি স্ট্রং করতে চাই তখন আমরা মার্টের সাইড বলে একটা ফেজ ডেভেলপ করি, কিন্তু স্টিলের ফেজ ডায়াগ্রামের মধ্যে মার্টের সাইড বলে কোনো কিছু পাবা না। ঠিক আছে? বাট তুমি একটা ইনফরমেশন পাবা যে হুইচ আদার নন ইকুইলিব্রিয়াম কনস্টিটিউশন ক্যান বি ইনফার্ড। ঠিক আছে? একটা তুমি ওখানে তুমি বেসিক স্ট্রাকচার সম্বন্ধে জানবা ঠিকই, কিন্তু আর অ্যাবনর্মাল কি কি স্ট্রাকচার হতে পারে সেই সম্বন্ধে তুমি আইডিয়াও পাবা এই ফেজ ডায়াগ্রাম থেকে। সো প্রিন্সিপাল ইউজ যেটা আমরা পাইতে পারি ফেজ ডায়াগ্রামের প্রধান অ্যাপ্লিকেশন যেটা, সেটা আইডেন্টিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম ফেজেস, দিস ইজ দ্য প্রথম কথা। সেকেন্ড হলো যে সিলেকশন অফ অ্যালয় সম্বন্ধে সে তোমাকে গাইডলাইন দিবে, কোন ম্যাটেরিয়ালের জন্য কি ধরনের ফেজ ইউজ করবা সে সম্বন্ধে সে ডিটেল তোমাকে বলবে। তোমার ব্রাজিং সোল্ডারিং করতে গেলে কোন ধরনের ফেজ লাগে, এবং জাস্ট একটা এক্সাম্পল এখানে বলি, ওই যে তোমাকে সোল্ডারিং এর কথা বলেছিলাম, বা প্লাম্বিং কি বলে এটা, প্লাম্বাররা যে সোল্ডার ইউজ করে সোল্ডারিং হতে পারে। তো এইখানে আমরা বলেছিলাম যে লিকুইড সলিড একসাথে যাতে অনেকক্ষণ সময় ধরে থাকে, পেস্টের মতো থাকে, আটার মতো যাতে থাকে, যাতে করে আমি এটাকে একটা জয়নিং যেটা করছি জয়েনের মধ্যে ওইটা দিয়ে অনেকক্ষণ ধরে এটা চেপে 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 আমি জয়েন্টটাকে দিতে পারি। মানে লিকুইড এবং সলিড অবস্থায় যত বেশি সময় ধরে থাকবে তত এটা সুবিধা। তো এটা হলো সোল্ডার। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি ইলেকট্রনিক সোল্ডার ইউজ করি, ইলেকট্রনিক সোল্ডার কাকে বলে, যখন আমি সার্কিট বোর্ডের মধ্যে আমি তারগুলোকে আমি লাগাবো,
সেই সমস্ত ক্ষেত্রে সোল্ডার এই প্লাম্বারদের সোল্ডার যদি ইউজ করি তাহলে মারা যাবো। কেন মারা যাবো? বিকজ যত বেশি সময় ধরে লিকুইড থাকবে ওই ম্যাটেরিয়ালটা তত বেশি ফ্লো করবে। তাহলে এই যে চিকন চিকন তার আছে, তুমি এক জায়গায় জয়েন করতে চাচ্ছ, তুমি ওই জায়গায় হয়তো একটা তুমি যে ই করলা শোল্ডারে এটা দিয়ে তুমি ওখানে হিট করলা, ওই জায়গায় জোড়া লাগলো, কিন্তু বেশি সময় লিকুইড থাকার কারণে ওই লিকুইডটা গলে 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 অন্য জায়গায় চলে গেল, শর্ট সার্কিট করে দেবে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা চাবো যে মানে ইলেকট্রনিক সোল্ডার যেটা চাবো সেটা হলো দেওয়ার সাথে সাথে সে সলিডিফাই হয়ে যাবে। তার মানে লিকুইড এবং সলিড যে সময়টা, সেই সময়টা যেন এখানে অনেক কম থাকে, সাথে সাথে লিকুইড যেন সলিডিফাই হয়ে যায়। আমি লিকুইড করলাম, সাথে সাথে সলিড হয়ে গেল, যাতে করে আমি যে জায়গায় তারগুলো জোড়া লাগাতে চাবো, সার্কিটটা যে জায়গায় জোড়া লাগাতে চাবো সেই জায়গায় যেন হয়, এটা যেন গলে গলে অন্য জায়গায় যেন শর্ট সার্কিট করে না ফেলে। তো এই ধরনের অ্যালয় যদি তুমি চিন্তা করতে চাও, অ্যালয় তৈরি করতে চাও, তাহলে ফেজ ডায়াগ্রাম তোমাকে গাইডলাইন দেবে। তো করাশন রেজিস্ট্যান্স প্রপার্টি কোন ধরনের অ্যালয় আছে সেগুলো তখন আইডিয়া পেতে পারবে। এন্ড ফাইনালি ম্যানিপুলেশন অফ ফেজ ট্রান্সফরমেশন, এটাই হলো মূল কথা, যে একটা ফেজ কিভাবে ট্রান্সফর্ম করে আরেকটা ফেজে কিভাবে নেওয়া যায়, সেই ধরনের ম্যানিপুলেশন করা সম্ভব বাই ইউজিং ফেজ ডায়াগ্রাম। ডিফিকাল্টি আছে বা লিমিটেশন আছে, কারণ আমরা বলেছি ফেজ ডায়াগ্রামে সবসময় ইকুইলিব্রিয়াম ফেজের কথা বলে, তুমি মার্টেসাইড খুঁজে পাবা না, ঠিক আছে? তুমি যদি চিন্তা করো কোথায় মার্টেসাইড আছে, মার্টেসাইড ফর্মেশনের কন্ডিশন খুঁজতে চাও, ফেজ ডায়াগ্রাম সেটা তুমি পাবা না। রেট শব্দটা বা টাইম যে শব্দটা, সেই শব্দটা ফেজ ডায়াগ্রামে নাই। টাইম ইজ নট এ ভেরিয়েবল ফর ফেজ ডায়াগ্রাম, টাইম ইজ এ ভেরিয়েবল ফর ফেজ ট্রান্সফরমেশন। ফেজ ট্রান্সফরমেশনের সময় আমরা চিন্তা করি যে কত ফাস্টার ট্রান্সফরমেশন হচ্ছে না স্লোয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, এটা একদিনে ট্রান্সফার হবে নাকি 1 মিনিটে ট্রান্সফার হবে নাকি 1 সেকেন্ডে ট্রান্সফার হবে। তো এই ধরনের জিনিসগুলো সাধারণত ফেজ ট্রান্সফরমেশনের সাথে অ্যাসোসিয়েটেড, নট ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে? এবং যার কারণেই টিটিটি ডায়াগ্রাম বলে একটা ডায়াগ্রাম আছে, ফেজ ডায়াগ্রাম যেমন একটা ফেজ ডায়াগ্রাম ম্যাপ, টিটিটি ডায়াগ্রামও আরেকটা ম্যাপ। এটা কি হচ্ছে? টেম্পারেচার টাইম ট্রান্সফরমেশন, সেখানে এটা 3টা অ্যাক্সিস আছে। এদের যেহেতু টাইম একটা ট্রান্সফরমেশন স্কেল আছে এখানে, তারা তোমাকে বলতে পারবে যে কত সময় ধরে ফেজ ট্রান্সফরমেশন হবে, ঠিক আছে? রেট অফ ট্রান্সফরমেশন তখন সে এক্সপ্লেন করবে। সেই জন্য যখন আমরা কোনো ধরনের স্টাডি করতে চাই, পুরো পিকচারটা যদি পেতে চাই, তাহলে আমরা ফেজ ডায়াগ্রামও সাথে রাখি এবং টিটিটি ডায়াগ্রামও সাথে রাখি, যাতে ট্রান্সফরমেশনটাও বুঝতে পারি, ফেজ সম্বন্ধেও আমরা বুঝতে পারি। ফেজ ট্রান্সফরমেশনের সম্বন্ধে বলি, তাহলে আমার মূল কথা হলো যে উই হ্যাভ টু কন্ট্রোল দ্য স্ট্রাকচার। আমাদের একটা স্ট্রাকচার পেলাম, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো কি না, সেটা হলো আমাদের পরবর্তী ব্যাপার, যে ক্যান উই কন্ট্রোল দ্য ম্যাক্রোস্ট্রাকচার দ্যাট ইজ ফর্ম ডিউরিং কুলিং অর হিটিং অফ অ্যান অ্যালয় অফ ফিক্সড কম্পোজিশন। একটা কম্পোজিশনেই একটা অ্যালয়ের মধ্যেই যে স্ট্রাকচার যেটা ফর্ম করলো সেটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা? অবভিয়াসলি উই ক্যান, বাই কন্ট্রোলিং দ্য ট্রান্সফরমেশন মেকানিজম। তার মানে বাই ভ্যারিং দ্য টেম্পারেচার ডিউরিং কুলিং এন্ড টাইম অফ ট্রান্সফরমেশন বা কুলিং রেট যদি কন্ট্রোল করে আমরা স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। And phase transition is the process of formation of a new phase from another phase, ঠিক আছে? BCC থেকে FCC তৈরি করা, so this is a phase transformation, ঠিক আছে? So totally different structure হতে হবে, না হলে পরে এটা আমি বলবো না যে another phase আছে। Another phase মানে another structure. So manipulation of phase transformation is a major tool for controlling the properties of metal and alloys, ঠিক আছে? Structural changes are occurred by 2 types of mechanism. Phase transformation সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটাকে বলে ডিফিউসিভ, একটাকে বলে ডিসপ্লেসিভ। ডিফিউসিভ ফেজ ট্রান্সফরমেশন মানে হলো ডিফিউশন প্রসেস যেখানে অ্যালাউ করা হয়। ডিফিউশন প্রসেস মানে অ্যাটম আস্তে আস্তে করে মুভ করতে থাকবে, ঠিক আছে? সো ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট প্রসেস, তোমাকে সময় দিতে হবে এই প্রসেসটা, এই ট্রান্সফরমেশনটা কমপ্লিট করার জন্য। সলিডিফিকেশন, লিকুইড থেকে সলিড হওয়া, ইট ইজ এ ডিফিউসিভ ট্রান্সফরমেশন, এতে সময় লাগে। অ্যাটম গুলো রিঅ্যারেঞ্জ হবে, রিঅ্যারেঞ্জ হয়ে লিকুইড থেকে সলিড হবে, তার জন্য একটা সময় লাগবে, ঠিক আছে? সো দিস ইজ এ ডিফিউসিভ ট্রান্সফরমেশন, রিকোয়ার ডিফিউশন অফ অ্যাটম অর মলিকুলস থ্রু দ্য মেটাল, সো টাইম লাগবে। এখন এখানে ডিফিউসিভ ট্রান্সফরমেশন আবার 2 ধরনের হতে পারে। তার মানে একটা ফেজ থেকে আরেকটা ফেজ হলো, যেমন মেল্টিং, লিকুইড থেকে মেল্টিং মানে হলো সলিড থেকে লিকুইড হচ্ছে, সলিড একটা ফেজ ছিল, লিকুইড একটা ফেজ ছিল। সলিডিফিকেশন, লিকুইড থেকে সলিড হচ্ছে, ঠিক আছে? অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন, একটা বিসিসি স্ট্রাকচার থেকে আলফা থেকে গামা হচ্ছে। সো এই সবগুলো হলো একটা ফেজ থেকে আরেকটা ফেজ হচ্ছে, এন্ড কম্পোজিশন রিমেইনস দ্য সেম। সলিডিফিকেশন, আগে যা কম্পোজিশন ছিল, আগে অ্যালুমিনিয়াম ছিল, এখনো অ্যালুমিনিয়ামই আছে, আগে শুধু লিকুইড ছিল, এখন সলিড হয়ে গেছে। সো ফেজ চেঞ্জ ডিফিউসিভ ট্রান্সফরমেশনে এক ধরনের হতে পারে যে
number of phase remains the same, at the same time composition also remains the same. So এটা হলো এক ধরনের no change in number and composition. আরেকটা হলো some alteration in phase composition. তার মানে ফেজ একটার থেকে দুইটা ফেজ হতে পারে, দুইটা ফেজ থেকে একটা ফেজ হতে পারে, সেই ধরনের ট্রান্সফরমেশন হতে পারে। ঠিক আছে, সো অল্টারেশন এন্ড কম্পোজিশন উইল বি চেঞ্জ। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ইউটোক্টয়েড ট্রান্সফরমেশন বলে একটা ট্রান্সফরমেশন আছে, যেখানে একটা সলিড অফ ওয়ান পার্টিকুলার কম্পোজিশন, এই 1 2 3 এ কম্পোজিশন বোঝানো হচ্ছে। সো S1 মানে একটা পার্টিকুলার ফেজ অফ ওয়ান কম্পোজিশন, সে দুইটা ফেজের মিক্সচার ফর্ম করে, ব্র্যাকেট দিয়ে মিক্সচার ইন্ডিকেট করছে। সো S2 আরেকটা সলিড যার কম্পোজিশন ডিফারেন্ট, আরেকটা সলিড যার কম্পোজিশন ডিফারেন্ট। তার মানে একটা সলিড অফ এ ডেফিনিট কম্পোজিশন, সেখান থেকে নতুন দুইটা সলিড ফর্ম করেছে, তাদের কম্পোজিশন টোটালি ডিফারেন্ট, একটা থেকে আরেকটা ডিফারেন্ট, এন্ড এট দ্য সেম টাইম প্যারেন্ট যে অ্যালয় ছিল, প্যারেন্ট যে ফেজ ছিল তার থেকেও ডিফারেন্ট, সেই ধরনের জিনিস হতে পারে। সো তাহলে ডিফিউসিভ ট্রান্সফরমেশন মানে একটা হলো নাম্বার অফ ফেজের বা কম্পোজিশন ফেজে কোনো চেঞ্জ হবে না, আরেকটা হলো নাম্বারও চেঞ্জ হতে পারে, কম্পোজিশনও চেঞ্জ হতে পারে। Then there is another one which is called displacive transformation. Diffusive and displacive. Displacive transformation মানে কোনো সময় লাগে না, suddenly change হয়ে যায়। ঠিক আছে, involved only minor shuffling of atoms. অ্যাটম গুলা BCC ছিল, suddenly এটা চেঞ্জ হয়ে FCC হয়ে যায়, ফর এক্সাম্পল। ঠিক আছে, সো অ্যাটম গুলো অরিজিনাল পজিশনের মধ্যেই সাডেনলি কিছু জাস্ট টুইস্ট করে কোঅপারেটিভ স্মল ডিসপ্লেসমেন্ট অফ অল অ্যাটম। যেহেতু এখানে সময় নাই, সেজন্য ডিসপ্লেসমেন্টও বেশি হয় না, অ্যাটমের মুভমেন্ট খুব একটা মানে 10 মাইল দূরে চলে যায় না, এটা জাস্ট স্মল ফোর্স জায়গার মধ্যে সে নিজেদের মধ্যে হঠাৎ করে রিঅ্যারেঞ্জ করে। মাইনর শাফলিং এট দ্য স্পিড অফ সাউন্ড ভেরি কুইকলি চেঞ্জ হয়ে যায়, যেগুলোকে বলে ডিসপ্লেসিভ। সো ডিসপ্লেসিভ ট্রান্সফরমেশনের মধ্যে টাইম লাগে না, ডিফিউশন লাগে না, এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। যেমন মার্টেসাইট ট্রান্সফরমেশন, সাডেনলি মার্টেসাইট ফর্ম করে ফ্রম দ্য বিসিসি স্ট্রাকচার। সো এই ভ্যারাইটিস অফ ট্রান্সফরমেশন আর ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেসিং অফ ম্যাটেরিয়াল। যেমন সলিডিফিকেশন, এটাও একটা ট্রান্সফরমেশন, লিকুইড থেকে সলিড ট্রান্সফরমেশন হচ্ছে। এভাপোরেশন, লিকুইড থেকে ভেপার হচ্ছে। কিন্তু আমাদের ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো সলিডিফিকেশন, ইম্পর্টেন্ট না, এভাপোরেশন ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হলো সলিড স্টেটের ট্রান্সফরমেশন। বিকজ সলিড স্টেটে ফেজ কন্ট্রোলের মাধ্যমে আমরা প্রপার্টিকে ট্রিমেন্ডাসলি চেঞ্জ করতে পারি। সো এই সলিড স্টেট ট্রান্সফরমেশনকে সংক্ষেপে আলফা টু বিটা বলে। আলফা একটা সলিড ফেজ, বিটা আরেকটা সলিড ফেজ। সো সলিড ফেজ ট্রান্সফরমেশন বোঝাতে গেলে পরে আমরা বলি আলফা বিটা ট্রান্সফরমেশন। লিকুইড সলিড, এটা হলো সলিডিফিকেশন, লিকুইড থেকে ভেপার, এটা হলো ইভাপোরেশন, বা সলিড থেকে লিকুইড, এটা হলো মেল্টিং। সো এটা আছে, কিন্তু এট দ্য সেম টাইম সলিড স্টেট ট্রান্সফরমেশনকে বলি আমরা আলফা টু বিটা। ঠিক আছে, যেমন অস্টেনাইট টু ফেরাইট, অস্টেনাইট হলো এফসিসি, ফেরাইট হলো বিসিসি। অস্টেনাইট টু মার্টেনসাইট, একটু আগে বললাম, অস্টেনাইট হলো এফসিসি, মার্টেনসাইট হলো বডি সেন্টার টেট্রাগোনাল, আরেকটা ফেজ। সো সলিড স্টেটের ফেজ ট্রান্সফরমেশন নিয়ে আমরা মোস্টলি ইন্টারেস্টেড হব, because it gives you new kind of property. যখন সলিডিফিকেশন হয়ে যায়, সলিডিফিকেশন কন্ট্রোল করে আমরা শুধু গ্রেন সাইজ কন্ট্রোল করতে পারি, কিন্তু প্রপার্টি মেজর ওয়েতে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সলিড স্টেট ট্রান্সফরমেশনের দিকে নজর দিতে হবে। So this is all about very briefly what is phases, what is phase transformation. আমরা যদি এটাকে বন্ধ করে দেই, স্টপ শেয়ার করি। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখলাম সেটা হলো যে ফেজ কাকে বলে, ফেজ ডায়াগ্রাম কাকে বলে, এবং ফেজ ট্রান্সফরমেশন কাকে বলে। সো এর মাধ্যমে আমরা ফেজ ডায়াগ্রাম এন্ড ট্রান্সফরমেশন আমাদের যে কোর্স আছে সেটার মধ্যে ঢুকলাম, এবং পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে আলাপ করব। এবং থার্মোডাইনামিক্সকে আমরা ভুলবো না, কারণ থার্মোডাইনামিক্স জানতেই হবে ফেজ ডায়াগ্রাম বুঝতে গেলে। সুতরাং পরবর্তী চ্যাপ্টারটাই আমরা নাম দিয়েছি থার্মোডাইনামিক্স এন্ড ফেজ ডায়াগ্রাম। সুতরাং কত ধরনের ফেজ ডায়াগ্রাম আছে, ওখান থেকে কিভাবে আমরা ইনফরমেশন গ্যাদার করি, এই ফেজ ডায়াগ্রাম কিভাবে ইন্টারপ্রেট করি, এবং ফেজ ডায়াগ্রাম তৈরির পিছনে মূল রহস্যটা কি, ইন্টারপ্রিটেশন করতে গেলে পরে থার্মোডাইনামিক্স কিভাবে ইউজ করা হয়, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলাপ করব পরবর্তী প্রবাবলি 20-22টা ক্লাসের মধ্যে। সো থার্মোডাইনামিক্স এন্ড ফেজ ডায়াগ্রাম, সেটা আমাদের পরের চ্যাপ্টার। সো এনি কোয়েশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি। খোদা হাফেজ।